আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের একটি গুরুত্বপূর্ণ টপিক, জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া জিনিসটি আসলে কি? তোমরা একটা জিনিস জানো, রৈখিক গতির ক্ষেত্রে যখন আমরা কোনো বস্তুকে গতিশীল করতে চাই, তখন আমরা একটা বাধার সম্মুখীন হই, তাই না? আমরা বলি যে এটা আসলে জড়তা। এটা আসলে জড়তা, যা বস্তুর ভর দ্বারা পরিমাপ করা হয়, তাই না? জড়তা বা ইনারশিয়া। কিন্তু কোনো বস্তুকে যখন আমরা বৃত্তীয় গতি সম্পন্ন করতে চাই বা বৃত্তীয় গতির পরিবর্তন করতে চাই, তখনও কিন্তু আমরা এক ধরনের বাধা অনুভব করি, যাকে বলা হয় জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে সাধারণ যে জড়তা, যেটা সেটাই আমি যখন একটা বস্তুকে বৃত্তীয় গতি সম্পন্ন করতে যাব বা বৃত্তীয় গতিশীল অবস্থায় যখন আমি এই বাধাটা পাবো, তখন বা যে ধর্মটা আমি পাবো এটাকে গতিশীল করার ক্ষেত্রে যে বাধাদানকারী, সেটাই হবে হচ্ছে জড়তার ভ্রামক। এটা তো গেল হচ্ছে আমাদের যে গুণগত সংজ্ঞা। এখন যদি পরিমাণগত সংজ্ঞা জানতে চাই, তাহলে বিষয়টা কেমন হবে আসো দেখি। এই হচ্ছে আমাদের একটা অক্ষ। এই অক্ষকে কেন্দ্র করে একটা কণা বৃত্তাকার পথে গতিশীল। এই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আর, আর এই কণার ভর বা মাস হচ্ছে এম। কোন অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন কণার ভর এবং ওই অক্ষ বা কেন্দ্র হতে দূরত্বের বর্গের গুণফলকেই বলা হয় জড়তার ভ্রামক, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে জড়তার ভ্রামকের সংজ্ঞা। এর একক কি? এর একক হচ্ছে এম এর একক কেজি, আর আর তো হচ্ছে দূরত্ব ওই বিন্দু থেকে বা ওই অক্ষ থেকে। তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার স্কয়ার, এর একক হচ্ছে মিটার স্কয়ার, এবং এটা একটা স্কেলার রাশি। এখন আসো, তোমরা হয়তো বলতে পারো স্যার এটা তো একটা কণার ক্ষেত্রে বললেন, কিন্তু সব সময় যে বস্তু এভাবে ঘুরে তা তো না। স্যার এমনও তো হতে পারে যে এখানে একটা এরকম একটা বস্তু ঘুরছে, তাই না? তো এই ক্ষেত্রে স্যার হিসাবটা কেমন হবে? ধরেন এটা এইভাবে ঘুরছে। দেখেন, এই বস্তুটা যখন ঘুরছে, তখন এই ঘূর্ণনটা আমরা কিভাবে হিসাব করি দেখেন। আমরা একটা জিনিস কল্পনা করি, এই পুরা বস্তুটার মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা বিন্দু কণা আছে, এবং প্রত্যেকের ভর আছে ক্ষুদ্র ক্ষুদ্র ভর, এবং প্রত্যেকেই অক্ষ থেকে কি আছে, একটু দূরে আছে। প্রত্যেকটা কণার আলাদা আলাদা ভাবে যদি আমি জড়তার ভ্রামক নির্ণয় করি, তাহলে তার সমষ্টি হবে ওই বস্তুটার জড়তার ভ্রামক, এবং এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নেই। ঠিক আছে, আমরা দেখাচ্ছি একটু পরে। তো আসো, আমরা আজকে এই ক্লাসটা একটু বড় হতে যাচ্ছে, একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে, ধৈর্য ধরে। আমরা প্রথমেই যে কাজটা করব, একটা সরু সুষম দণ্ড এই এল দৈর্ঘ্যের, এই দণ্ডটাকে আমি ঘুরাবো। কিভাবে ঘুরাবো? যে কোনো এক পাশে একটা অক্ষর সাপেক্ষে, মানে এভাবে আর কি ঘুরাবো। ঠিক আছে, যে এভাবে এভাবে। ঠিক আছে, এখন দেখেন, এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমেই ওই যে একটু আগে বলেছিলাম যে এই বস্তুটা যখন এভাবে ঘুরবে, আমি ধরে নিচ্ছি ঠিক এই অংশটার কথা একটু চিন্তা করি, খুব ক্ষুদ্র একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ, এটা আমি হচ্ছে ডিএক্স পরিমাণ অংশ চিন্তা করি। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু এইটুকু যে উচ্চতা, এটা কিন্তু উপেক্ষণীয়, অর্থাৎ এটা নাই ধরেই আমাদের চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, সরু সুষম দণ্ড, খুব সরু। ঠিক আছে, তাহলে সরু সুষম দণ্ডের এই জায়গাটা, এটা একটা বিন্দুর মতো আমরা চিন্তা করি। আচ্ছা, এবং আরো ধরে নিচ্ছি এই ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে এক্স, এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এই ক্ষুদ্র অংশ নিয়ে আমরা এখন হিসাব করা শুরু করি। এই দণ্ডের ভর হচ্ছে কত? দণ্ডের ভর হচ্ছে এম। তাহলে এবার আমাকে বলেন, একটা ঐকিক নিয়মে চলে যাই। এল দৈর্ঘ্যের দণ্ডের ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যের কত? একক দৈর্ঘ্যের স্যার এম ডিভাইডেড বাই এল।
তাহলে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য এক্স এর জন্য কত হবে, এক্স এর জন্য হবে ইন্টু ডিএক্স। ঐকিক নিয়ম কিন্তু এটা আমরা খাতায় দেখাবো না, আমরা সরাসরি লিখবো ক্ষুদ্র অংশের ভর, এটাকে ডিএম দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন আসেন এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কি হবে, এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক হবে ওই যে এম আর স্কয়ার। এখানে এম কোনটা দেখেন, এম কোনটা আমার এই ক্ষুদ্র অংশের এম হচ্ছে এই যে ডিএম, তাই না, ডিএম। আর এখানে আর কোনটা স্যার, এই যে কেন্দ্র থেকে দূরত্ব এক্স, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কয়ার। এখন আপনারা দেখেন উপরে কিন্তু ডিএম এর জায়গায় আমি এম বাই এল ইন্টু ডিএক্স, তাহলে এইটা লিখে আসলাম এম বাই এল, আর এই এক্স স্কয়ারটাকে ভিতরে নিয়ে আসলাম, এই হচ্ছে ডিএক্স। এখন এটা তো ক্ষুদ্র অংশের, এখন আমাকে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ ঠিক পাশেই আরেকটা বিন্দু আছে, এই পাশে বিন্দু আছে, এই পাশে বিন্দু আছে, অর্থাৎ ক্ষুদ্র 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 বিন্দু, পাশাপাশি বিন্দুগুলোকে এখন আমি ইন্টিগ্রেশন করে এই টোটাল দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করব। তাহলে আসেন, সুতরাং আই, তাহলে আই কি হয়ে যাচ্ছে, আমি এখন ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, তো ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে স্যার, অবশ্যই যেগুলো ধ্রুবক সেগুলোকে বাইরে নিয়ে আসতে হবে। এখানে এম হচ্ছে এই যে দণ্ডের ভর এবং এল হচ্ছে এই দণ্ডের দৈর্ঘ্য, এটা কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে এম ডিভাইডেড বাই এল। এখন ইন্টিগ্রেশন করব, আটকা পড়ে যাবে কে এক্স, তাহলে এক্স স্কয়ার ডিএক্স। এখন আসেন লিমিট, লিমিট এই এক্সটা এই বরাবর এখানে যদি থাকে, দেখেন এখানে যদি থাকে এটা হচ্ছে 0, আর যদি এখানে এটার আপার লিমিট হচ্ছে এল, তাহলে নিচে হচ্ছে 0 আর উপরে হচ্ছে কত এল। এখন এম বাই এল, এটা কত আসবে, এটা আসবে x টু দা পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তার মানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, তাই তো। এই এবার আসেন আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দেই, m বাই l, এই 3 টাকেও সামনে নিয়ে আসি, তাহলে x কিউবে একবার বসবে l কিউব মাইনাস 0 কিউব। স্যার ইন্টিগ্রেশন কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে এটা সমান দাঁড়াচ্ছে m, আচ্ছা এখানে একটা, আচ্ছা m 3l, এটা হচ্ছে l কিউব, সুতরাং i সমান m l স্কয়ার ডিভাইডেড বাই 3 বা 1/3 ml স্কয়ার। এই হচ্ছে আমার সরু সুষম দণ্ডের যে কোনো একটা পাশ থেকে যদি আমি তাকে ঘুরাই তাহলে সেটার জড়তার ভ্রামক হবে এত। ঠিক আছে, এখন আসো আমরা চলে যাচ্ছি, যদি এরকম না হয়ে বস্তুটা যদি আমি এভাবে না ঘুরি, যদি এভাবে ঘুরে ঠিক মাঝখানে এরকম এই যে হাতটা রেখে যে এভাবে ঘোরাচ্ছি আর কি, এভাবে ঠিক মাঝখানে রেখে এরকম করে যদি ঘুরাই, অর্থাৎ এই হচ্ছে আমার দণ্ড, ঠিক আছে, সরু সুষম দণ্ড, আর এই ঠিক ভর কেন্দ্রগামী অক্ষ এই মাঝ বরাবর, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে এখন আমি এই জড়তার ভ্রামকটা নির্ণয় করব। ঠিক আছে, দেখো এটা যা আছে তাই, ঠিক আছে, এটা যা আছে তাই, অর্থাৎ ঐকিক নিয়মের মতো আমি এখান থেকে খুব ক্ষুদ্র একটা দূরত্ব, ক্ষুদ্র একটা অংশ নিলাম, আর এটা কত দূরে আছে, এটা এক্স দূরে আছে, আর এই ক্ষুদ্র অংশটা ডিএক্স পরিমাণ ক্ষুদ্র। ঠিক আছে, তো এই ক্ষুদ্র অংশের ভর এরকমই হবে, এখানেও সব এরকম হবে, কিন্তু এবার একটা জিনিস খেয়াল করেন, এবার এটা আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি যে কোনো এক পাশের লিমিট 0 আর এটা হচ্ছে l/2 ধরে করতে পারেন, সামনে একটা 2 গুণ করে দিবেন, কেন, কারণ এই পাশ আর এই পাশ একই রকম। অথবা আপনি এক পাশে ধরে নিতে পারেন পুরোটার দৈর্ঘ্য যেহেতু স্যার l, তাহলে এক পাশেরটা হচ্ছে l/2, আরেক পাশেও l/2, তো এক পাশে যদি প্লাস l/2 হয় তো আরেক পাশে হচ্ছে মাইনাস l/2। ঠিক আছে, অর্থাৎ এটা সাপেক্ষে যদি আমরা হিসাব করি, আমি আবার বলে দিচ্ছি দুই ভাবে করতে পারেন, যে কোনো এক পাশেরটাকে 0 থেকে l/2 ধরে তার সামনে 2 গুণ করে দিতে পারেন। ঠিক আছে, আসেন দেখি, তাহলে i সমান কি হয়ে যাচ্ছে, আগেরটার মতোই m বাই l x স্কয়ার dx, এটাকে 0, এটাকে হচ্ছে l/2 ধরলাম, আর যেহেতু একটা অংশ আমি প্রথমে দেখাচ্ছি যে একটা অংশ ধরে আর কি করা, তাহলে এটা হচ্ছে 0, তাহলে আমি সামনে একটা 2 গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে এখন আমি কি পাচ্ছি 2m বাই l, আর এখানেও আগের মতো আমি পাচ্ছি x কিউব বাই 3, এখানে এখন পাচ্ছি 0, উপরে পাচ্ছি l/2, তাহলে এখন 2m বাই l, এই 3 টাকে সামনে নিয়ে আসলাম, এখানে এখন দেখো x কিউব, তাহলে x কিউবে একবার বসবে l/2 হোল কিউব মাইনাস 0 কিউব, এই মানগুলো বসিয়ে ফেললাম, তাহলে 2m বাই 3 l, আর এখানে l কিউব ডিভাইডেড বাই 8, তাহলে এখানে কাটাকাটি গেলে এখানে আসে 4, আর 3 4 12, তাহলে m স্কয়ার ডিভাইডেড বাই 12। এই হচ্ছে
যখন ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমি এই দণ্ডটাকে ঘুরাবো তখন। এখন আসেন স্যার লিমিটটাকে এভাবে না ধরে এখানে স্যার +L/2 আর এখানে যদি স্যার -L/2 ধরি তাহলে কি হবে? তাহলে আর তো এখানে 2 দেওয়ার দরকার নাই, কারণ আমি এখন টোটাল লিমিটটাকেই এখানে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখেন এটা হয়ে যাচ্ছে -L/2 লোয়ার লিমিট, +L/2 হচ্ছে আপার লিমিট। তো আগের মতোই আমরা চিন্তা করি, এখানে m/l আর এখানে আগের মতোই x³/3। এখন লোয়ার লিমিট -L/2, আপার লিমিট L/2। এই হচ্ছে -L/2 কিউব। ঠিক আছে, m/3 এখন এখানে হয়ে যাচ্ছে L³/8। আর এখানে দেখেন মাইনাস, দেখেন এটা তো কিউব, তাহলে মাইনাসে থেকে যাচ্ছে, তাহলে -L³/8 মাইনাসে মানে +L³/8। এখান থেকে পাচ্ছি m/3 আর এখানে হচ্ছে 2L³/8, তাহলে 2L³/8, এইটা কাটাকাটি গেলে এখানে আসে কত 4 আর এই 3 হচ্ছে 12, তাহলে ফাইনালি পাচ্ছি mL²/12, ওই একই উত্তর পাচ্ছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আসেন আমরা এখন চলে যাচ্ছি অন্যরকম একটা ফিগার। সেই ফিগারটা কি? ফিগারটা হচ্ছে একটা রিং। একটা রিং, এটাকেও আমি কি করব, এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটা আমি ঘোরাচ্ছি, অর্থাৎ ঠিক মাঝখানে কেন্দ্র করে। অনেকটা এভাবে চিন্তা করতে পারেন সাইকেলের চাকা যেভাবে ঘুরে আর কি। ঠিক আছে, এই যে দেখেন একটা রিং, এই রিং এর উপর অবস্থিত এইটুকু অংশ, এটা একটা বিন্দু, ঠিক তার পাশে এটা আরেকটা বিন্দু, ঠিক তার পাশে এটা আরেকটা বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আছে। ঠিক আছে, পুরা রিংটার ভর হচ্ছে m। এখন আপনি বলবেন এই রিং এর ব্যাসার্ধ হচ্ছে r। আমি খুব ক্ষুদ্র একটা অংশের কথা চিন্তা করি, খুব ক্ষুদ্র একটা অংশের কথা চিন্তা করি। ঠিক আছে, এখন এই ক্ষুদ্র অংশটাকে, এই ক্ষুদ্র যে অংশটা, এটা হচ্ছে ডিএল পরিমাণ। ঠিক আছে, এল কেন ধরেছি? আমরা ধরি হচ্ছে এই যে পরিধি, এটা আসলে একটা দৈর্ঘ্য, এর একটা ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশকে আমরা ডিএল ধরলাম। ঠিক আছে, এখন দেখেন একটা ঐকিক নিয়ম আবার আমরা একটু চিন্তা করি। তো এইটা যদি স্যার আর ব্যাসার্ধের একটা রিং হয়, টোটালটার পরিধি তো হচ্ছে এই টোটালটার দৈর্ঘ্য, তাহলে আমরা কি বলতে পারি যে 2π আর দৈর্ঘ্যের ভর হচ্ছে m। তাহলে একক দৈর্ঘ্যের কত? m/2πr, তাই না? আর ডিএল দৈর্ঘ্যের জন্য কত হবে? তাহলে এর সাথে জাস্ট ডিএলটা গুণ হয়ে গেল, তাহলে এইটুকুই হচ্ছে ডিএম। ঠিক আছে, এখন আসেন এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কত হবে? ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক হচ্ছে স্যার ডিআই, ক্ষুদ্র। ঠিক আছে, এটা সমান আমাদের সূত্র হচ্ছে m/r²। তাহলে এখানে এই যে কণাটা, এই কণাটা তো এখান থেকে আর দূরত্বেই আছে, কিন্তু তার ভর হচ্ছে কত? ভর হচ্ছে যে ডিএম। ঠিক আছে, তাহলে ডিএম ইন্টু r²। এই ডিএম এর মান কত? ডিএম এর মানে এই যে এখানে পেয়েছি, তাহলে এটা হচ্ছে m/r², আর এই ডিএলটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে 2πr। সো এখান থেকে ফাইনালি আমরা পাচ্ছি, এই দেখেন এই আর আর এটা এখানে একটু কাটাকাটি যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা আচ্ছা এখানে পাচ্ছি কত? m/2πdl। এখন আমার কি লাগবে স্যার? টোটালটার জড়তার ভ্রামক করলে ইন্টিগ্রেশন, সুতরাং আই হয়ে যাচ্ছে কি, ইন্টিগ্রেশন যদি করি কার সাপেক্ষে স্যার? এই যে এল এর সাপেক্ষে। সো এখানে m/r²/2π কিন্তু কনস্ট্যান্ট, কারণ এই রিং এর ব্যাসার্ধ দেখেন সব জায়গায় কিন্তু একই আর, আর এটার ভর কনস্ট্যান্ট, আর 2π তো কনস্ট্যান্টই, তাহলে এই 2mr/2πটা সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন ডিএল। এখন দেখেন এই ডিএল মানে হচ্ছে কি? এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এর লিমিট লাগবে। দেখেন ক্ষুদ্র এইটুকু অংশে ধরেন আমি এখনো পর্যন্ত ওদিকে যাই নাই, তাহলে এল হচ্ছে 0, আর টোটালটা ঘুরে যদি আবার এখানে আসে, তাহলে এল এর লিমিটটা হবে কত? আপার লিমিটটা হবে 2πr, পরিধি। ঠিক আছে, আমি এখানে লিখলাম না। এখন আসেন এখান থেকে কি পাচ্ছি? দেখেন এখান থেকে পাচ্ছি m/2π
আর এখানে কি হবে, এখানে হবে এল। তাহলে এল এর লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে টোটাল পরিধি 2 পাই আর। এখন আমি এটা একটু এপাশে করি, তাহলে আই সমান কি দাঁড়াচ্ছে, আই সমান দাঁড়াচ্ছে দেখেন এম আর ডিভাইডেড বাই 2 পাই, আর এখানে হচ্ছে 2 পাই আর মাইনাস 0, তার মানে 2 পাই আর, তাই না? এখন দেখেন এই 2 পাই এই 2 পাই কাটা, ফাইনালি পাচ্ছি এম আর স্কয়ার। তাহলে এটা কিসের স্যার বলেন তো? এটা হচ্ছে রিং, ঠিক আছে, একটা বৃত্তাকার রিং এর জড়তার ভ্রামক। এটাকে ভর কেন্দ্রগামী অক্ষ বা সেন্টার অফ মাস কে ছেদ করে যে এক্সিসটা, সেই এক্সিসের রেফারেন্সে, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তাকার পাত। খেয়াল করেন, বৃত্তাকার পাত, বৃত্তাকার পাতের জড়তার ভ্রামক। তো বৃত্তাকার পাত আসলে কি? এটাও আমরা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে অর্থাৎ সেন্টার অফ মাস যে ওই বরাবর যে এক্সিস সেটা সাপেক্ষে আমরা হিসাব করব। তাহলে দেখেন এইভাবে ঘুরছে, এই হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষ, এইটা একটা বৃত্তাকার পাত বলতে এটা কিন্তু নিরেট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ আর এটার ভর হচ্ছে এম। এখন এটা একটু উপর থেকে আমরা একটু খেয়াল করি, একটু উপর থেকে খেয়াল করি, এই হচ্ছে আমাদের পাতটা। এখন আমরা কি করব, এই যে কেন্দ্র থেকে মোটামুটি এক্স দূরত্বে একটা রিং কল্পনা করি, কারণ একটু আগে আমরা রিং শিখে এসেছি, এবং এই রিংটা কিছুটা পুরু, ঠিক আছে। কতটুকু পুরু, মানে এই যে কালো অংশটা কতটুকু পুরু, এটা হচ্ছে ডিএক্স পরিমাণ পুরু, অর্থাৎ এই যে আমার রিং মানে কালো অংশটা এই জায়গাটা আর কি ডিএক্স, ঠিক আছে। এখন আসেন, এখন আমরা একটু আগে রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক কি শিখেছিলাম, এম আর স্কয়ার, আই ইকুয়াল টু এম আর স্কয়ার, তাই না? এখন দেখেন আমরা একটা ঐকিক ক্রমে চলে যাচ্ছি। একটু আগে কিন্তু রিংটা ছিল টোটাল একটা বস্তু, আর এখন এই রিংটা হয়ে গেছে বৃত্তের একটা অংশ। এবার বলেন তো, এটা ঠিক উপরে আরেকটা রিং আছে, এটা ঠিক উপরে আরেকটা রিং আছে, এটা ঠিক নিচে আরেকটা রিং আছে, এভাবে রিং, অসংখ্য রিং মিলেই আসলে একটা বৃত্তাকার পাত। তাহলে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করার জন্য আগে এই ক্ষুদ্রটা নিয়ে চিন্তা ভাবনা করি। এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত? দেখেন এটার পরিধি কত? পরিধি হচ্ছে 2 পাই এক্স, আর এর সাথে ডিএক্স পরিমাণ পুরুত্ব হালকা একটু গুণ করে দিলাম, তাহলে এটাই হয়ে গেল এই যে বৃত্তাকার রিং যে কালো অংশ, এটার ক্ষেত্রফল। এখন বলেন দেখি টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত? টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ারের ভর এম, তাহলে একের কত, এম ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। তাহলে 2 পাই এক্স ডিএক্স এর কত, এর সাথে সুন্দর মতো 2 পাই এক্স ডিএক্স গুণ করে দিলাম, এই পাই কাটা। সো ফাইনালি এইখানে আমরা ক্ষুদ্র ভর যে ডিএম, সেই ডিএমটা পাচ্ছি কত, দেখেন 2 M এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর স্কয়ার। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, এখানে কেন আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করছি? দেখেন এটা 2 ডাইমেনশনাল, সেই জন্য একটু আগে যখন আমরা দণ্ড নিয়ে কাজ করেছি বা একটা রিং নিয়ে কাজ করেছি সেগুলো কিন্তু রৈখিক, ঠিক আছে। জাস্ট এই ক্ষুদ্র অংশটা একটা রেখা বরাবর, ঠিক আছে, এইটুকু অংশটা রেখা বরাবর ছিল, কিন্তু এখন তো এটা বৃত্তাকার পাত হয়ে গিয়েছে 2 ডাইমেনশনাল ক্ষেত্রফল নিয়ে। যখন আয়তন আসবে তখন 3 ডাইমেনশনাল। ওকে, এবার একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা এখন এইটুকু অংশে যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, একটু আগে টোটালটা বস্তু ছিল, এখন এই জায়গাটা এই ক্ষুদ্র অংশের জন্য আমরা ডিআই ধরলাম, আর এটার জন্য হবে ডিএম, আর এটা এখান থেকে কত দূরে, এক্স স্কয়ার, তাই না? এক্স স্কয়ার হয়ে যাবে, কেননা এম আর স্কয়ারের সাথে তুলনা করেন। তাহলে এখান থেকে এখন ডিএম এর জায়গায় আমি যদি এটা বসাই, এটা বসালে কি পাচ্ছি দেখেন, 2 M এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর স্কয়ার, আর এই যে এক্স স্কয়ারটা যদি এখানে গুণ করি, এই এক্স স্কয়ার আর এই এক্স এ এখানে যাবে এক্স কিউব। আমি একটু সংক্ষেপে করলাম আর কি। এবার আসেন একটা ইন্টিগ্রেশন চালাই। ইন্টিগ্রেশন কেন চালাবো? কারণ আমাদের আশেপাশের পাতগুলো নিয়ে, রিং গুলোকে এখন এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আসেন আই ইন্টিগ্রেশন চালালাম, তাহলে ইন্টিগ্রেশন চালালে এই কনস্ট্যান্ট গুলো 2M বাই আর স্কয়ার এটা সামনে চলে আসবে, 2M বাই আর স্কয়ার সামনে চলে আসলো, আর আটকা পড়ে গেল কে, আটকা পড়ে গেল এক্স কিউব, কেননা এক্স এর সাপেক্ষে সেজন্য, তাহলে আটকা পড়ে গেল। এবার আসেন লিমিট,
এই এক্সটা যখন এক্স এর হিসাবটা যখন এই কেন্দ্রে হবে তখন এটা হচ্ছে 0, আর এটাকে বাড়াইলে শেষ পর্যন্ত কত পর্যন্ত আসবে, এই যে আর ব্যাসার্ধ পর্যন্ত, তাহলে এখানে হবে আর। এখন আসেন দেখি 2m বাই আর স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন করি x টু দা পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, তাহলে n এর জায়গায় 3, তার মানে এখানে হয়ে যাবে কত, এত ডিভাইডেড বাই এত। আপনাদের ইন্টিগ্রেশন কিন্তু আমি আবার বলে দিচ্ছি, খুব ভালো মতো জানতে হবে, 0 আর এর হচ্ছে আপার লিমিট। তো 2m বাই আর স্কয়ার, এই 4টাকেও আমি সামনে নিয়ে আসলাম, আর x টু দা পাওয়ার 4 এর এখানে একবার আপার লিমিট বসালে হবে r টু দা পাওয়ার 4 মাইনাস 0 টু দা পাওয়ার 4, তাহলে এখানে এই টু এটা কাটা গেল, এখানে r টু দা পাওয়ার 4 আর স্কয়ার, আপনারা করলে দেখেন এটা পাবেন m আর স্কয়ার বাই 2 বা হাফ m আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তাকার পাতের। ক্লিয়ার? তো বৃত্তাকার পাত সম্বন্ধে যদি স্যার আমাদের ধারণা থাকে, তাহলে এখন আসেন আমরা একটু অন্যরকম একটা জিনিস চিন্তা করি। এইটা যদি স্যার এরকম বৃত্তাকার পাত না হয়ে যদি এরকম হতো, এটার বহির ব্যাসার্ধ আছে, ধরেন এটা আমি ধরলাম r2, আর অন্ত ব্যাসার্ধ এটা হচ্ছে r1, খেয়াল করেন এরকম আর কি ব্যাপারটা। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখেন, এক্ষেত্রেও আমি এই মাঝ বরাবর আগেরটার মতোই একটা কি চিন্তা করতাম, আমি আগেরটার মতোই একটা অংশের কথা চিন্তা করব, dx পুরুত্বের আর x দূরত্বে, ঠিক আছে? এখন কি হয়ে যাবে দেখেন, এখন আর জিনিসটা এরকম নাই, এখন হয়ে গিয়েছে এই যে এরকম অন্তঃব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ, ঠিক আছে? তো এখন আমরা দেখি এই জায়গাটায় এই টোটালটার ক্ষেত্রফল কত, টোটালটার ক্ষেত্রফল স্যার পাই, দেখেন পাই আর স্কয়ার হতো যদি টোটালটার ব্যাসার্ধ এটা যদি একদম ভরাট হতো, তাই না? এখন যেহেতু ভরাট না, তাহলে হয়ে যাবে পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। কেন? কারণ বাহিরের ক্ষেত্রফল থেকে এই ভেতরের এইটুকু মানে ফাঁকা জায়গাটার ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই আমি পেয়ে যাব সেটা। তাহলে পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে m, তাহলে একক ক্ষেত্রফলের ভর কত, m ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। তাহলে এখন ওই যে একটু আগে যে হিসাব করেছিলাম এই কালো অংশের যেটা কত হবে 2 পাই x dx, তাহলে এইটুকু অংশের জন্য কত হবে, এইটুকু অংশের জন্য এখন হবে ভরটা m ইন্টু, এটা গুণ করে দেই 2 পাই x dx, আর এখানে হচ্ছে পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। সো ফাইনালি এটা যদি কাটাকাটি করি, এই যে পাই এই পাই কাটা, তাহলে সামনে চলে আসবে কত, সামনে আচ্ছা m 2m x dx, আর এখানে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, এটা হচ্ছে আমার dm। এখন আবার আগের মতো চিন্তা করি, এই ক্ষুদ্র অংশের জন্য আমার জড়তার ভ্রামক m আর স্কয়ার, তাহলে এখানে m হচ্ছে dm, তাই না? m হচ্ছে dm, আর এটা কত দূরে হিসাব করেছি, কেন্দ্র থেকে x পরিমাণ, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার। এখন dm এর জায়গায় যদি আমরা এটা বসাই, তাহলে পাচ্ছি কত, টুয়াইস m x dx ডিভাইডেড বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার ইনটু এই যে x স্কয়ার, এই x স্কয়ার আর এই x আবার আগের মতো এখানে হয়ে যাচ্ছে কত, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে কিউব, ঠিক আছে? সো এইবার ইন্টিগ্রেশন চালাই, এখন ইন্টিগ্রেশন চালাবো, আবার বের হয়ে আসবে কে, 2m ডিভাইডেড বাই এটা বের হয়ে আসবে, অর্থাৎ r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, আটকা পড়ে যাবে x কিউব, কারণ x এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন। এবার দেখেন আগে তো স্যার 0 আর r ছিল, এখন কিন্তু না, এখন লোয়ার লিমিট হচ্ছে এই যে দেখেন x কিন্তু কমতে কমতে এই পর্যন্ত আসতে পারে, আর বাড়লে এই পর্যন্ত যেতে পারে, বুঝতে পেরেছেন? অর্থাৎ এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? x কম হলে এইখানেই তো হচ্ছে x দূরত্ব ছিল, কমলে বড় জোর এখানে আসতে পারে অর্থাৎ r1, আর বেশি হলে এই পর্যন্ত অর্থাৎ r2, তাহলে এই হচ্ছে আমার r1 আর এই হচ্ছে r2, আপার লিমিট লোয়ার লিমিট। এবার আগের মতোই 2m ডিভাইডেড বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার x টু দা পাওয়ার 4 বাই 4, এখানে আপার লিমিট r2 লোয়ার লিমিট r1, তাই না?
টোয়াইস এম ডিভাইডেড বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। এই 4টাকে আমি সামনে নিয়ে আসি, এই 4টাকে সামনে নিয়ে আসলাম। এবার এখানে একটু আমরা তাকাই, এখানে x এর জায়গায় একবার বসবে r2 টু দা পাওয়ার 4, এখানে মাইনাস r1 টু দা পাওয়ার 4। ঠিক আছে, এখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র বসাবো। এটাকে লেখা যায় কি দেখেন তো, r2 স্কয়ার টু দা পাওয়ার এত মাইনাস r1 স্কয়ার এই। ক্লিয়ার? এখন দেখেন, এখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র যদি বসাই তাহলে এখানে পাচ্ছি r2 প্লাস r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার ইন্টু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। আচ্ছা, আর এখানে ফাইনালি এই 2 এটা কাটাকাটি গেল, এখানে 2, এখানে হচ্ছে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, এখানে হচ্ছে m, আর এখানে হচ্ছে r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার ইনটু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। এটা কাটাকাটি গেলে ফাইনালি আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এখানে হাফ থাকলোই m, এখানে হচ্ছে r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার। এই হচ্ছে অন্তঃব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ বিশিষ্ট যে কোনো একটা বস্তুর যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন তোমাদের একটা জিনিস দেখাই, খেয়াল করো। এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এখান থেকেও কিন্তু তুমি বৃত্তাকার পাত অর্থাৎ নিরেট পাত এবং রিং এর জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবা। খেয়াল করো তো, যখন এটা নিরেট পাত মানে মাঝখানে কোনো ফাঁকা নাই, তাহলে আর ওয়ানটা ছোট হতে হতে কেন্দ্রে, তার মানে আর1 হয়ে গেল 0। কথাটা বুঝতে পেরেছো? আর1 হয়ে গেল কত? 0। আর আর2টা হয়ে গেল জাস্ট আর। তাহলে আর1টা 0 আর আর2টা হয়ে গেল আর। তাহলে দেখো তো এইখান থেকে mr²/2 যেটা একটু আগেই কিন্তু আমরা নির্ণয় করেছিলাম সেটা পেয়ে গেলাম। আর এবার আসো রিং এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার। রিং এর ক্ষেত্রে এই r1টা বড় হতে 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 দেখো তো r2 এর সমান হয়ে গেল। তাহলে r1 সমান r2 সমান r বসাতে পারি। তাহলে এটা হয়ে গেল r স্কয়ার, এটা হলো r স্কয়ার, মানে 2r স্কয়ার। বুঝতে পেরেছেন? 2r স্কয়ার। এখন এই 2 আর এই 2 কাটাকাটি গেল mr স্কয়ার। একটু আগে কিন্তু রিং এরটা এটাই আমরা শিখে এসেছিলাম, দেখেছেন? ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি সিলিন্ডারের ক্ষেত্রে। দেখেন সিলিন্ডারেরটাও আমরা প্রথমে একটু চিন্তা করি নরমালি। ধরো সিলিন্ডারটা যদি একটা নিরেট সিলিন্ডার হয়, এটারও ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষেই আমরা জড়তার ভ্রামক চিন্তা করব। আচ্ছা, একটা সিলিন্ডার যার ব্যাসার্ধ হচ্ছে r এবং এর উচ্চতা এটাকে আমরা ধরলাম h, আমরা কি একটা জিনিস কল্পনা করতে পারি? এখানে আসলে অসংখ্য কি আছে বলেন তো, এরকম এক একটা চাকতি, এখানে ছোট ছোট করে যদি আমি কাটি তাহলে এগুলো এক একটা চাকতি। একটু আগে কিন্তু আমরা সেটা করেছিলাম, নিরেট যে বৃত্তাকার পাত বা চাকতি, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কয়টা এরকম চাকতি আছে? স্যার h সংখ্যক, কারণ এটা উচ্চতা যত তত সংখ্যক, একটা চাকতি একক হলে h উচ্চতা তৈরি করার জন্য h সংখ্যক চাকতি লাগবে। এখন এই টোটালটার ভর হচ্ছে কত? m। টোটালটার ভর কত? m। তাহলে আমি একটা জিনিস কি বলতে পারি, সেটা কি? সেটা হচ্ছে h সংখ্যক চাকতির ভর হচ্ছে m। তাহলে একটা চাকতির ভর হয়ে যাচ্ছে কত? এটা, তাই না? এটা হচ্ছে একটা চাকতির। এখন একটা চাকতির একটু আগেই আমরা কি শিখেছি দেখো, একটি চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক শিখেছিলাম m r²/2। এখন এইখানে তো একটা চাকতির ভর টোটাল m না, m/h। তাহলে এখানে আমরা কি লিখলাম? m/h। তাহলে বলেন দেখি, এখানে h সংখ্যক চাকতির জন্য যদি আমি এখন জড়তার ভ্রামক নির্ণয় করি তাহলে কি টোটাল সিলিন্ডারটা পেয়ে যাচ্ছে না? সুতরাং i সমান তাহলে কত হচ্ছে? h ইনটু di, h ইনটু m r² ডিভাইডেড বাই h ইনটু 2, h কাটাকাটি গেলে m r²/2। বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমরা একটু অন্যভাবেও শিখতে পারি। কিভাবে শিখতে পারি আসেন দেখি। আমরা এই হচ্ছে আমাদের সিলিন্ডার,
দেখেন এই সিলিন্ডারের এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর টোটালটার ভর হচ্ছে এম। আমরা এই ভর কেন্দ্র থেকে ঠিক এক্স দূরত্বে একটা সিলিন্ডারের কথা আমরা একটু চিন্তা করি, এরকম একটা অংশের কথা আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? অর্থাৎ এর ভিতরে একটা সিলিন্ডার আমরা কেটে নিলাম আর কি, যেটা এই অক্ষ থেকে এক্স পরিমাণ দূরে, এবং এটার এই যে উপরের এই পুরুত্বটা দেখতে পাচ্ছেন, এই পুরুত্ব হচ্ছে ডিএক্স পরিমাণ। তাহলে এখন আসেন এটার আয়তনটা বের করে, এটা 3 ডাইমেনশনাল, তাই এখানে আয়তন বের করতে হবে। তাহলে এটার আয়তন কত হবে? স্যার এটার আয়তন হচ্ছে এই যে উপরের এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল ইনটু দেখেন এই যে এই উচ্চতা, ঠিক আছে? এটা গুণ করলেই কিন্তু আমি পেয়ে যাব এইটুকু অংশের আয়তন। তাহলে এটা কত? 2πx, একটা পরিধি, এর সাথে ডিএক্স পুরুত্ব গুণ করলাম, ক্ষেত্রফল হয়ে গেল, এর সাথে এইচ গুণ করে ফেললাম, তাহলে আয়তন হয়ে গেল। এবার আবার একটা ঐকিক নিয়মে চলে যাচ্ছি। ঐকিক নিয়মটা কি? টোটাল সিলিন্ডারের আয়তন কত? টোটাল সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ এর ভর এম, তাহলে একক আয়তনের ভর এম ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এইচ। তাহলে এই পরিমাণ আয়তনের জন্য কত হবে? 2πx h dx। এখানে এইচ এইচ কাটা, পাই পাই কাটা, সুতরাং সুতরাং দেখেন এখানে ডিএম কত হয়ে গেল? ডিএম হয়ে গেল এম, তারপরে টুটা সামনে নিয়ে আসলাম, এই পাই পাই ও কাটা, তাহলে এম এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এবার এই ক্ষুদ্র অংশের এই যে ক্ষুদ্র অংশের এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামকটা যদি আমরা নির্ণয় করি, তাহলে কি পাচ্ছি আমরা একটু দেখি। আমরা পাচ্ছি ডিআই সমান ডিএম, এটা কত দূরে? এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার, ঠিক আছে? ডিএম এর জায়গায় আমি এখন কত লিখবো? ডিএম এর জায়গায় আমি এখন এই যে উপরে যেটা আছে সেটাই লিখলাম, তাহলে 2mx dx ডিভাইডেড বাই আর স্কয়ার, আর এই যে এই এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার এক্স মিলে হয়ে গেল কিউব। এখন ইন্টিগ্রেশন চালাবো, তো ইন্টিগ্রেশন যদি চালাই স্যার, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট লাগবে, আর কনস্ট্যান্টটা সামনে চলে আসলো, 2m ডিভাইডেড বাই আর স্কয়ার, এই হচ্ছে আমাদের এক্স কিউব ডিএক্স। এখানে আপার লিমিট দেখেন, লোয়ার লিমিট হচ্ছে 0 অর্থাৎ এখানে, আর আপার লিমিট হাইয়েস্ট যদি এই পর্যন্ত আসে তাহলে হচ্ছে আর। একটু আগেই আমরা এটা করেছিলাম, দেখেন সেখান থেকেও কিন্তু আমরা কি পাবো, দেখেন 2m বাই আর স্কয়ার, এটা x টু দা পাওয়ার 4/4, 4টাকে সামনে নিয়ে আসলাম, আর r টু দা পাওয়ার 4 মাইনাস 0 টু দা পাওয়ার 4, ফাইনালি এটাও কিন্তু আমরা পাচ্ছি mr স্কয়ার ডিভাইডেড বাই 2। এভাবে আমরা করতে পারি। ক্লিয়ার? খুব সহজ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরেরটা। আমরা তো সিলিন্ডারটা দেখলাম, নিরেট সিলিন্ডার। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এটা যদি এরকম হয় স্যার, সিলিন্ডারটা এরকম না হয়, যদি এরকম হয়, দেখেন এই যে অন্ত ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ আছে, তাহলে কিন্তু এটা কি হবে? যে আগেরটার মতোই হবে, 1/2 m ইনটু এই যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। একটু আগে কিন্তু আমরা এরকম শিখেছিলাম, ছোট হাতের আর ধরবা আর কি, ঠিক আছে? ওকে, এবার আসেন আমরা চলে যাচ্ছি নিরেট গোলক। নিরেট গোলকের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? একটা নিরেট গোলকের কথা আমরা একটু চিন্তা করি। নিরেট গোলক, সলিড স্ফেয়ার, ঠিক আছে? নিরেট গোলক, এটা একটু খেয়াল করবেন, এই হচ্ছে আমাদের একটা গোলক সাহেব। এই গোলক সাহেবটা নিরেট, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে এম। ভর কেন্দ্রগামী অক্ষ বা এক্সিস থ্রু সেন্টার অফ মাস, ওটার রেসপেক্টে, ওটার সাপেক্ষেই আমরা জড়তার ভ্রামকটা নির্ণয় করব। এটার জন্য আমরা এখন একটু একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি ঠিক এখান থেকে এই পরিমাণ উচ্চতায়, এক্স পরিমাণ উচ্চতায়, এই কেন্দ্র থেকে আমরা এই জায়গাটায় একটা চাকতি একটু কেটে নিলাম, একটা চাকতি কেটে নিলাম। এই চাকতিটা যদি আমি ওপর থেকে দেখি, তাহলে ওপর থেকে আমি দেখব, দেখেন এই উপর থেকে দেখব, এই যে এটা হচ্ছে সেই আমার ভর কেন্দ্রগামী অক্ষ, আর এই বরাবর একটা ব্যাসার্ধ আছে আর, এটা হচ্ছে আমার আর। আর দেখেন এইটা কি,
এটা হচ্ছে স্যার আমার এই গোলকের ব্যাসার্ধ। এটাকে আমরা একটা কাজ করলাম, এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এখন দেখেন এই চাকতিটাকে এবার একটু আমরা পাশে এভাবে একটু কল্পনা করি। এইটার পুরুত্ব হচ্ছে ডিএক্স, এই পুরুত্বটা কত, ডিএক্স পরিমাণ পুরুত্ব, ঠিক আছে। তাহলে এই টোটালটা, এটাকে একটু এবার এইভাবে কল্পনা করি, এইভাবে কল্পনা করি। তাহলে এই হচ্ছে আমার আর ব্যাসার্ধ আর এই হচ্ছে ডিএক্স। কেন? কারণ আমার এই ক্ষুদ্র অংশটার জড়তার ভ্রামক নির্ণয় করতে চাইলে আমাকে ক্ষুদ্র অংশের ভরটা লাগবে, আর ওটার ব্যাসার্ধ তো আমি পেয়েছি, এই যে আর। এখন আপনারা বলেন দেখি, এইখানে আমরা একটা জিনিস চিন্তা করি, টোটাল গোলকের ভর কত, এম। আচ্ছা, টোটাল গোলকের আয়তন কত? গোলকের আয়তন নির্ণয় সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউবের ভর ক্যাপিটাল এম। তাহলে একক আয়তনের জন্য কত হবে, এম ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। এখন আসেন এইটার আয়তন কত। স্যার এইটার আয়তন হচ্ছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এই যে উচ্চতা, একটু আগে যে আমরা সিলিন্ডার, ক্ষুদ্র একটা সিলিন্ডারের মতো চিন্তা করি, ডিএক্স, ঠিক আছে। তাহলে এই পরিমাণ আয়তনের জন্য কত হচ্ছে, পাই আর স্কয়ার ডিএক্স। সুতরাং ডিএম আমরা কত পাচ্ছি, আমরা ডিএম পাচ্ছি, এখানে পাই পাই কাটা, এই 3 উপরে চলে গেল, 3m, তারপরে আর স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই 4 পাই কাটা আর কিউব। ওকে, গেল। এইবার আসেন, এখন আপনারা আমাকে বলবেন এইখানে এই গোলকটা আসলে কি, এই একটা চাকতি, এর উপর একটা চাকতি, এর উপর একটা চাকতি, নিচে একটা চাকতি, এরকম অসংখ্য চাকতি। তাহলে একটার পর একটা চাকতি, সবগুলো চাকতিকে এখন আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে সমস্ত বস্তুটার অর্থাৎ গোলকটা জড়তার ভ্রামক নির্ণয় করব। তাহলে এটার জন্য আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন একটা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তার আগে আসেন আমরা আরেকটা কাজ করি, সেটা কি, আমরা একটু আগে দেখেছিলাম এটা হচ্ছে আমাদের আর, তাই না। এখন দেখেন এটা হচ্ছে আমরা ক্যাপিটাল আর। আমরা এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এখানে আমরা বলতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল স্মল আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা বলতে পারি। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি আর স্কয়ার সমান ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস মাইনাস এক্স স্কয়ার, আমরা এটা লিখতে পারি। এখন বলতে পারেন স্যার কেন এটা করলাম, কারণটা কি, দেখেন আমি এখানে ডিএক্স এর সাপেক্ষে, ধরেন ডিএক্স এর সাপেক্ষে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে আমার উচিত হবে এই জায়গাটা একটা কনস্ট্যান্ট এবং ফাংশনটা এক্স এর করে নেওয়া, কারণ আর কিন্তু দেখেন এক্স এর উপর নির্ভরশীল, ঠিক আছে। আমার এক্স যত উপরের দিকে উঠছে, দেখেন এই মাঝখানে এক্স এর কারণে আর এর মান সর্বাধিক আস্তে আস্তে উপর দিকে উঠছে, দেখেন এর আর কিন্তু ছোট হচ্ছে। তাই আমরা পরিবর্তনশীল দুইটা রাশি না এনে একটা রাশিতে আনবো। এখন আসেন তাহলে এইটা একটু মনে রাখি আমরা। এখন এই ক্ষুদ্র চাকতির জড়তার ভ্রামক কত দাঁড়াচ্ছে, চাকতি, একটু আগে চাকতিটা আমরা কি শিখেছিলাম, চাকতিটা শিখেছিলাম স্যার হাফ এম আর স্কয়ার। তো তখন তো এই চাকতি টোটালটা একটা বস্তু ছিল, এখন কিন্তু এটা একটা অংশ, সো এখানে এম এর জায়গায় এখন হয়ে যাবে ডিএম। আর এইখানে এবার দেখেন এই যে এখানে এখন এটা হচ্ছে আর, তাই না, এম আর স্কয়ার, ঠিক আছে। এখন ডিএম এর জায়গায় আমরা যদি এইটা বসাই, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখেন ফাইনালি পাচ্ছি 1/2 3 ক্যাপিটাল এম আর স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই 4 আর কিউব। আর এখানে একটা আর স্কয়ার আছে, এই আর স্কয়ার আর এই আর স্কয়ারে হয়ে যাবে আর টু দা পাওয়ার 4। আচ্ছা, ওকে, এবার আসেন এখানে এখন আমি পাইলাম হাফ 3, আচ্ছা হাফ, আর এই 4 এ এটা 8 করে ফেলি, নিচে লিখলাম 8 আর কিউব, উপরে হয়ে গেল 3m। এখন দেখেন একটু আগে আমরা কি পেয়েছিলাম, আর স্কয়ার সমান ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এরকম। তাহলে আর টু দা পাওয়ার 4 যদি করি, আর টু দা পাওয়ার 4 করা মানে এটা কি স্কয়ার করা, তাহলে স্মল এখানে আর টু দা পাওয়ার 4 এর জায়গায় আমি লিখতে পারি ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে, এত ডিএক্স। বাহ, ভেরি গুড, একটা সুন্দর একটা আমরা ফিগার পেয়ে গিয়েছি। এখন আমরা
এখন আমরা যে কাজটা করব, ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব। তো ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করলে আমি টোটাল আই পাবো, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। আচ্ছা, তার আগে কনস্ট্যান্ট গুলোকে সামনে নিয়ে আসি। 3m এটা কনস্ট্যান্ট, 8r³ এটা কনস্ট্যান্ট, বাট এটার মধ্যে x আছে, সুতরাং এই x এর সাপেক্ষে তাই এটা আটকা পড়ে যাবে। তাহলে আটকা পড়ে গেল r² - x² হোল স্কয়ার dx। এখন দেখি x এর লোয়ার লিমিট কত, x এই পর্যন্ত আসলে 0, আর উপর বরাবর গেলে সে কত আসে? সে আসে হচ্ছে r। আচ্ছা, এখন একটা ঝামেলা দেখেন, 0 থেকে r পর্যন্ত ধরলে কিন্তু এটা অর্ধেক গোলক। তাহলে আমি সামনে একটা 2 নিয়ে আসতে পারি, অথবা ওই যে মনে আছে উপরে হচ্ছে প্লাস আর নিচে হচ্ছে মাইনাস আর, আমি সেই কাজটা করতে পারি। ঠিক আছে, আমি একটা করি, আমি প্লাস আর মাইনাস আর দিয়ে করি, আপনি 0 থেকে আর করবেন, সামনে 2 বসায় দিবেন। ঠিক আছে, দেখবেন একই রকম আসবে। ওকে, এখন আমরা এটা করব। এটা তো বুঝতে পেরেছি, আমি এখন এটা মুছতে যাচ্ছি। ঠিক আছে, আমি এটুকু একটু মুছে ফেললাম। দেখি এর পরের অংশটা একটু দ্রুত করবো স্যার। দেখেন 3m ডিভাইডেড বাই 8r³। ঠিক আছে, 8r³। এখন এটাকে আমরা সূত্রে ভাঙাই, a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে r² এর উপর স্কয়ার মানে r⁴ মাইনাস 2ab, তার মানে 2r² x² প্লাস b², b তো হচ্ছে x², তাহলে এটার উপরে b² মানে x⁴। টোটালটাকে আটকে দিলাম dx এর সাপেক্ষে, এখানে মাইনাস আর, এখানে হচ্ছে প্লাস আর। 3m ডিভাইডেড বাই 8r³। এখন ইন্টিগ্রেশন এটা হবে, এটা হবে, এটা হবে। তো কি দাঁড়াচ্ছে এখানে? যেটা দাঁড়াচ্ছে দেখি আমরা একটু ভেঙে ভেঙেই করি আপনাদের সুবিধার্থে। r⁴, এখানে হচ্ছে মাইনাস আর। আচ্ছা, আমি এখন লিমিট না দেই আমাদের দ্রুত করার সুবিধার্থে। এত dx মাইনাস 2, ও আরেকটা বিষয়, r⁴, আর তো কনস্ট্যান্ট, আমি এটাকে সামনে নিয়ে আসলাম, এটা হয়ে গেল 1 মাইনাস 2r², এটাও কনস্ট্যান্ট, আটকা পড়ে গেল x² dx, x² dx টা এখানে আটকা পড়ে গেল, প্লাস এখানে হয়ে গেল x⁴ dx। ওকে, এবার এবার thrice m ডিভাইডেড বাই 8r³, এখানে হবে r⁴, এখানে যেহেতু 1 তাহলে এখানে x। ঠিক আছে, x আপার লিমিট লোয়ার লিমিট আমি একটু পর বসাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস 2r² x⁴n+1 ডিভাইডেড বাই n+1, তার মানে x³ ডিভাইডেড বাই 3, এখানেও আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, আর এখানে হবে x⁵ ডিভাইডেড বাই 5, এই সূত্রটা আপনারা জানেন, এখানেও আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। এখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা যদি এখানে বসাই 3m ডিভাইডেড বাই 8r³, তাহলে এখানে কি আসছে? এখানে r⁴ তো আছেই, তাহলে এখানে আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হচ্ছে মাইনাস আর, মাইনাস আর মানে হচ্ছে প্লাস আর, মাইনাস 2, আর এখানে 3টাকে আমি সামনে নিয়ে আসলাম, এখানে হচ্ছে আর স্কয়ার তো আছেই, এই এক্স এ যদি প্লাস আর বসাই তাহলে r³ মাইনাস মাইনাস r³ স্যার কিউব যেহেতু, তাহলে মাইনাস r³ হবে, আর মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এটা আমরা ভেঙে ভেঙে করতে পারি, আমি একটু সঙ্গে করতে, r³ প্লাস r³ মানে 2r³। ঠিক আছে, 2r³। আচ্ছা, আমি একদানে করে ফেলি 2r³, তাহলে এই 2 আর এই 2 এ 4, আর এই r³ আর এই r এ হচ্ছে r⁵। ঠিক আছে, r⁵। এবার এখানে আসি প্লাস এই r। আচ্ছা, এইখানে 1/5টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এবার x এর মধ্যে একবার বসলো r⁵, এটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস r⁵। আবার দেখেন বেজোড় সংখ্যক, পাওয়ার যেহেতু বেজোড়, তাহলে এটা মাইনাস থেকে যাবে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস r⁵, প্লাস r⁵। তো প্লাস r⁵, আচ্ছা r⁵, 2r⁵, তাহলে এখানে এটা হয়ে গেল কত? 2r⁵। এইবার আমরা একটু এখানে খেয়াল করি, r প্লাস আর মানে 2r, তাহলে এখানে আবার হয়ে গেল, সামনে দিয়ে দিলাম 2r⁵। বাহ, আর কি করা যায়, আর কি করা যায়? আচ্ছা, এবার আমরা আরেকটু সরল করে ফেলি, দেখি কি ঘটনাটা ঘটে। এটা থেকে এখন আমি এই লাইনে আসলাম,
3.8m ডিভাইডেড বাই r কিউব। তাহলে এখানে লসাগুটা হচ্ছে কত, 3 5 15, এখানে হলো 15, এখানে হয়ে গেল 15, আর এখানে 30 r টু দা পাওয়ার 5 মাইনাস এটা কত, এটা হয়ে যাচ্ছে 5 5 4 5 20 মাইনাস 20 r টু দা পাওয়ার 5। আচ্ছা এখানে হচ্ছে 3 6, তার মানে প্লাস 6 r টু দা পাওয়ার 5। তাহলে 36 থেকে 20 বিয়োগ করলে 16, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3m ডিভাইডেড বাই 8 r কিউব, এখানে পাচ্ছি 16 r টু দা পাওয়ার 5, আর এখানে পাচ্ছি 15। এখন কাটাকাটি যদি করি, এই 3 আর এখানে এটা হচ্ছে 5, এই 8 এখানে যায় হচ্ছে 2 বার 16-র মধ্যে, তাহলে ফাইনালি আমি পাচ্ছি 2/5m, এখানে r কিউব, এখানে r টু দা পাওয়ার 5 এত স্কয়ার। এই হচ্ছে স্যার আমাদের নিরেট গোলকের জড়তার ভ্রামক। আশা করি বুঝতে পেরেছো, নিরেট গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। এবার আমরা আলোচনা করব ফাঁপা গোলক। একটু খেয়াল রাখবেন, ফাঁপা গোলক হলো, ফাঁপা গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে তার কেন্দ্র, এই টোটালটার ভর হচ্ছে m। এইবার আমরা এই জায়গা থেকে একটা অংশ একটু কাটি। একটু আগে এরকম যখন অংশ কেটেছিলাম তখন একটা পেয়েছিলাম চাকতি, নিরেট চাকতি, আর এখন কিন্তু নিরেট চাকতি পাবো না, এখন পাবো রিং। ঠিক আছে, এখন দেখেন রিং, এই রিংটা কিরকম, ওই যে চুড়ি, মায়ের হাতের চুড়ির মতো আর কি। ঠিক আছে, এটা রিং পাবো আমি, এরকম একটা রিং পাবো, আর এই রিংটা এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এটা ডিএক্স, আর এই রিং এর এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, এই যে এটা হচ্ছে কত, স্মল আর। ঠিক আছে, এখন আমি এদিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে আমার স্মল আর, এটা হচ্ছে কত দূরে, এক্স পরিমাণ দূরে, আর এইটা হচ্ছে আমার ডিএক্স পরিমাণ। ঠিক আছে, আর এই জায়গাটায় এই হচ্ছে আমার আর। এখন আমাদের কি করতে হবে, ওই ক্ষুদ্র অংশের রিং এর জড়তার ভ্রামক হিসাব করতে হবে। আর এরকম এরকম এই গোলকটা আসলে কি, এই একটা রিং, এর উপর একটা ক্ষুদ্র রিং, এই প্রত্যেকটা রিং এর এবার আমাকে কি করতে হবে, জড়তার ভ্রামক ইন্টিগ্রেশনের সাহায্যে হিসাব করলেই আমি পেয়ে যাব ফাঁপা গোলক বা হলো স্ফিয়ার বা হলো স্ফেরিক্যাল যে অবজেক্ট, এইটার জড়তার ভ্রামক পেয়ে যাব। ঠিক আছে, এখন আসেন, এখন এখান থেকে আমাকে কি হিসাব করতে হবে, ওই পাতলা এই যে রিং, এই রিং এর ভরটা আমাকে বের করতে হবে, অর্থাৎ ডিএম বের করতে হবে। আসেন বের করে ফেলি ঐকিক নিয়ম দিয়ে। টোটাল খোলকের জন্য কত, টোটাল খোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর এইটুকুর ক্ষেত্রফল কত। আচ্ছা দেখেন স্যার, এইটুকুর জন্য এখানে আমরা একটু হিসাব করতে পারি 2πr পরিমাণ পরিধি, তাই না, পরিধি, তার সাথে এই ডিএক্স পরিমাণ উচ্চতাটা আমরা কি করে দিলাম, ডিএক্স পরিমাণ উচ্চতাটা আমরা গুণ করে দিলাম, তাহলে কিন্তু পেয়ে গেলাম এইটুকু। ঠিক আছে, তাহলে এখন বলেন দেখি টোটালটার ক্ষেত্রফল কত, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে আমি বলতে পারি 4πr² এর ভর m, তাহলে এককের এত, তাহলে এইটুকু ক্ষেত্রফলের জন্য এখন এখানে আমাকে এটা গুণ করে ফেলতে হবে, 2πr dx। এখানে পাই পাই কাটা গেল, তাহলে ফাইনালি পাচ্ছি টুয়াইস m, তারপরে এই হচ্ছে আমাদের আর পাচ্ছি, আর ডিএক্স পাচ্ছি। আচ্ছা এই 2 আর এই 2 তো কাটা, এটাও কাটা দিলাম, পাই পাই কাটা, এখানে পাচ্ছি এত, এই। সো ফাইনালি আমরা এখানে এই ক্ষুদ্র অংশের ভর পাচ্ছি এতটুকু। ঠিক আছে, এখন দেখি আমাদের আর কিছু কি জানতে হবে। আরো কিছু জানতে হবে, কি জানতে হবে আমরা একটু দেখি। আমাদের এই জায়গাটায় দেখেন, এইটুকু অংশ তো ডিএক্স, তাই না, এইটুকু অংশ বা এইটুকু অংশ তো হচ্ছে স্যার ডিএক্স। এখন এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই টানটা, এটা কিন্তু স্যার ব্যাসার্ধ, দেখেন এইটাও কিন্তু স্যার আমাদের ব্যাসার্ধ, আর এখানে ক্ষুদ্র একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা থিটা বলবো না, আমরা এটাকে বলবো হচ্ছে ডি থিটা, আর থিটা হচ্ছে স্যার এই টোটালটা। ঠিক আছে, ডি থিটা। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে আপনাদের একটা জিনিস জানা আছে যে বৃত্তচাপের ক্ষেত্রে এটা যদি হয় ক্যাপিটাল আর, এটা যদি হয় থিটা, আর এটা যদি হয় এস, তাহলে এস ইজ ইকুয়াল আমরা জানি আর থিটা। এখন দেখেন তো এই এস এর জায়গায় এই জায়গায় আছে ডিএক্স, এইটুকুকে আপনারা বৃত্তচাপের মতো কল্পনা করেন, তাহলে এখান থেকে আমরা পাবো ডিএক্স ইজ ইকুয়াল আর ডি থিটা, কারণ এখানে থিটার জায়গায় আছে এই যে ডি থিটা। গেল একটা ঘটনা।
এবার আরেকটা ঘটনা একটু খেয়াল করি, এই চিত্রটাকে একটু আমি এদিকে আঁকি, তাহলে আপনারা দেখেন এটা যদি হয় আমাদের থিটা, এটা যদি হয় স্মল আর, এটা যদি হয় ক্যাপিটাল আর, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখেন তো সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান কি পাচ্ছি, লম্ব, লম্ব হচ্ছে স্মল আর, অতিভুজ হচ্ছে এটা। সুতরাং স্মল আর সমান ক্যাপিটাল আর সাইন থিটা, এগুলো আমাদের কাজে লাগবে স্যার। কেন কাজে লাগবে? কারণ এটাও পরিবর্তনশীল আবার এক্সও পরিবর্তনশীল, আমরা এটাকে কনস্ট্যান্ট টাইপের এবং থিটাতে নিয়ে আসলাম, আর ডিএক্স এর পরিবর্তে ডি থিটা অর্থাৎ থিটা সাপেক্ষে করতে গেলে এই ফাংশনটাও থিটার হতে হবে, ঠিক আছে। এখন আমরা একটু দেখি এই ক্ষুদ্র অংশটার কথা একটু চিন্তা করি। এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক, এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ডিআই, এই ডিআইটা হচ্ছে একটা রিং, তাহলে রিং এর ক্ষেত্রে আমরা জানি এম আর স্কয়ার, কিন্তু এখানে ক্ষুদ্র যেহেতু ডিএম, ডিএমটা কত, ডিএমটা হচ্ছে এই যে এম স্মল আর ডিএক্স ডিভাইডেড বাই 2 আর স্কয়ার ইনটু 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 আর স্কয়ার, তাহলে এখানে আরটা কত, আর এটাই স্যার, তাহলে আর স্কয়ার, এই আর স্কয়ার আর এই আরে এটা হয়ে যাবে কি আর কিউব, ঠিক আছে, আমি এটা সরিয়ে ফেললাম। এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে আর কিউব, এই আর কিউবের পরিবর্তে আমি লিখতে পারি কি বলেন তো, আর সাইন থিটা। তাহলে এই আর কিউবের জায়গায় আমি যদি এটা লিখি তাহলে এম, তাহলে ক্যাপিটাল আর সাইন থিটা হোল কিউব মানে আর কিউব সাইন কিউব থিটা, আর এই জায়গাটায় কত 2 আর স্কয়ার, আর ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি, ডিএক্স এর জায়গায় লিখতে পারি আর ডি থিটা, তাহলে এখানে লিখলাম আর ডি থিটা, তাহলে এই আর আর এখানে এটা হয়ে গেল কত, এই আর আর এটা হলো আর টু দা পাওয়ার 4, ঠিক আছে, আমি এইখানেই করে দিচ্ছি এত। আর এরপর দেখি এখানে আছে আর স্কয়ার আর এখানে আছে আর টু দা পাওয়ার 4, তাহলে এখানেও আমরা পেয়ে যাচ্ছি কি, এখানেও আমরা পেয়ে যাচ্ছি, সামনে হাফটা নিয়ে আসলাম আর এখানে কাটাকাটি গিয়ে থাকলো একটা, ঠিক আছে। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশনে ফেলে দিচ্ছি। তো ইন্টিগ্রেশনে যদি ফেলে দিই স্যার, তাহলে আমাকে লিমিট লাগবে, আমার লিমিট লাগবে, তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে হাফ, এই যে এম, এই যে আর স্কয়ার, এটা বাইরে চলে আসলো, আটকা পড়ে যাচ্ছে কে, আটকা পড়ে যাচ্ছে সাইন কিউব থিটা ডি থিটা, আর এখানে লিমিট কি হবে দেখেন, লিমিটটা হচ্ছে যখন থিটা, এই যে দেখেন এই জায়গা, এখন এক্স এর ক্ষেত্রে এইখানে হতো প্লাস এক্স আর এখানে হতো কি স্যার মাইনাস এক্স, তাহলে যখন প্লাস এক্স আমার দেখেন এই আরটা যখন এখানে, তখন এই থিটাটা কিন্তু 0, আর টোটালটা ঘুরায় যখন আমি এখানে আসবো তখন কিন্তু 180, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে 0 আর এখানে হচ্ছে 180, মানে হচ্ছে স্যার পাই ধরলাম আমি, ঠিক আছে। এখন সাইন কিউব থিটা, এইটাকে তো আমাকে এখন ইন্টিগ্রেশনটা করতে হবে, তো আসেন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। হাফ এম আর স্কয়ার, এখন সাইন কিউব থিটাকে তো সরাসরি আসলে করা যায় না, তো আমাদের একটা সূত্র নিশ্চয়ই জানা আছে, সাইন 3 থিটা ইজ ইকুয়াল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাহলে মাইনাস 4 সাইন কিউব থিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4 সাইন কিউব থিটা, এটা হয়ে গেল 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, আর এই 4টাকে এই জায়গাটায় আমরা নিয়ে আসলাম, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 4, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গাটা এটা বসাই। আরেকটা বিষয়, এই 4টাকে সামনে নিয়ে আসলে এটা কিন্তু হয়ে গেল কত 8, তাহলে ভিতরে অনলি কে বসবে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা ডি থিটা, লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে পাই, ঠিক আছে। এবার 1/8 এত, আচ্ছা এবার আমরা আলাদা আলাদা করে দিচ্ছি, তাহলে 3টা বাইরে চলে আসলো, 0/5 এত সাইন থিটা ডি থিটা মাইনাস
সাইন 3 থিটা ডি থিটা 1/8 mr স্কয়ার 3 হলো সাইন থিটা। দেখেন আপনারা জানেন cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন করে পাই তাহলে মাইনাস cos থিটা পাবো। তাহলে এখানে পাবো মাইনাস cos থিটা, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে এত, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম না, আর এখানে লিখলাম মাইনাস। এখন দেখেন এটা তো হচ্ছে কিসের সাপেক্ষে, এটা তো হচ্ছে থিটার সাপেক্ষে, কিন্তু এখানে 3 থিটা, তাহলে মাইনাস cos 3 থিটা, আর ভাগ করে দিতে হবে কত দিয়ে, 3 দিয়ে, ঠিক আছে। ওকে, এইখানেও এই ইন্টিগ্রেশনটা আপনাদের কিন্তু জানা থাকতে হবে। এখন দেখি 1/8 m r স্কয়ার, এবার লিমিট বসাই 3, তাহলে মাইনাস cos এত, মাইনাসে মাইনাসে প্লাস cos 0, বুঝতে পেরেছে, সূত্রের মাইনাস আর এটাই। আর এই মাইনাসে মাইনাসে এটাকে আমি প্লাস করে দিই, প্লাস আর এই 1/3 সামনে নিয়ে আসি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে cos 3 পাই মাইনাস cos 3 ইন্টু 0, তার মানে 0, এটা আমি একদিনে বসাই দিলাম আর কি। তাহলে এখানে এখন পাচ্ছি 1/8 m r স্কয়ার। এখানে দেখেন cos 180 মান হচ্ছে -1 আর এই মাইনাসে কি দাঁড়াচ্ছে, এখানে পাচ্ছি +1 আর এখানে cos 0 হচ্ছে কত, 1, আর এখানে প্লাস এত cos 3 পাই, একটা পাইয়ে -1, আরেকটা পাইয়ে +1, আরেকটা পাইয়ে হয়ে গেল -1, তার মানে এখানে হয়ে যাচ্ছে -1, আর এটা মাইনাস, আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। সো ফাইনালি আমরা এখানে পাচ্ছি এত m r স্কয়ার, এখানে আমরা পাচ্ছি কত 6, আর এখানে পাচ্ছি মাইনাস, উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি কত, নিচে পাচ্ছি 3। এখন 3 6 কত, 3 6 18, তাহলে 18 থেকে 2 গেলে উপরে হচ্ছে 16/3, আর এই 8 এই 16 কাটাকাটি গেলে উপরে 2, সো চূড়ান্ত রেজাল্ট আসবে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত, 2/3 m r স্কয়ার। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি জাস্ট যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের একদম শুরুতে কি ছিল, একদম শুরুতে একটা কণার ক্ষেত্রে আমরা হিসাব করেছিলাম এটা যদি m হয়, এটা যদি r দূরত্বে থাকে, তাহলে জড়তার ভ্রামক কত, m r স্কয়ার। যদি একটা দণ্ড থাকে এক পাশ থেকে ঘুরে, তাহলে i সমান কত, m, এটা যদি l দৈর্ঘ্যের হয় ml স্কয়ার ডিভাইডেড বাই 3। আর যদি এটা এরকম না হয়ে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয়, তাহলে i হচ্ছে ml স্কয়ার বাই 12। যদি একটা কি হয়, যদি একটা চাকতি হয় ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে চাকতির ক্ষেত্রে শিখেছি mr স্কয়ার বাই 2। যদি এটা রিং হয়, রিং হলে কি শিখেছি, রিং হলে আমরা শিখেছি m r স্কয়ার। যদি অন্ত ব্যাসার্ধ বহি ব্যাসার্ধ বিশিষ্ট, দুইটা ব্যাসার্ধ বিশিষ্ট থাকে, তাহলে i সমান কত, হাফ m r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। সিলিন্ডারের ক্ষেত্রেও কিন্তু আমরা কি শিখেছি, এই যে এটা শিখেছি। যদি গোলকটা হয় নিরেট, তাহলে i সমান, দেখেন i সমান 2/5 m r স্কয়ার, আমরা ক্যাপিটাল R ধরতে পারি, ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয়। যদি এটা ফাঁপা হয় তাহলে i সমান কত, 2/3 m r স্কয়ার। এই হচ্ছে আমাদের বিভিন্ন গঠন। আমরা আমাদের পরবর্তী ক্লাসে দেখব আরো কিছু ব্যতিক্রম ঘটনা, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। ভিডিওটা একটু বড়, আশা করি তোমাদের উপকার লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।